আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিত বিষয়ের যে জ্যামিতি অধ্যায় শিখতেছিলাম, জ্যামিতি অধ্যায়ের পিথাগোরাসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের একটা সৃজনশীল তৈরি করা হয়েছে। এই সৃজনশীলটা সমাধান করব, প্লাস আমরা অ্যাপোলোনিয়াসের অর্থাৎ আমাদের বইয়ের উপপাদ্য 5 সে সম্পর্কেও শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই আমাদের পিথাগোরাসের উপপাদ্যগুলো জানা দরকার। সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, সেই উপপাদ্যগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমি অবশ্যই অনুরোধ জানাবো এই ভিডিওটা দেখার আগে আমাদের পূর্বের ক্লাসের ভিডিওটি দেখার জন্য, এবং ওই ভিডিওটি দেখার পরেই আমাদের এই ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি সকল শিক্ষার্থীদের। আজকের আমরা আলোচনায় বলছি যে ক নম্বরে বলছে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লিখো। আমরা আগে উপপাদ্যটা চিত্রগতভাবে দেখি, তারপরে আমরা বাংলাটা পড়ার চেষ্টা করি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ হতে পারে, এই ত্রিভুজের এ বি সি, এটার একটা মধ্যমা আছে, ধরে নেই এ ডি। এখন এই মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা কিভাবে পাওয়া যায়? মধ্যমা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখা, এই রেখাটাই হচ্ছে একটা মধ্যমা ত্রিভুজ। এবং এই মধ্যমার সাথে সম্পর্কিত হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। উপপাদ্যটা বলছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ধরে নিলাম এবি এবং এসি, এই দুইটা উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের করব, অর্থাৎ এবি স্কয়ার এবং এসি স্কয়ার, এই দুটার যোগফল। এই দুটার যোগফলটা কি হতে পারে? যে তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক কত? বিডি, এই যে এখান থেকে এই পর্যন্ত বিডি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা, এই যে এই মধ্যমাটা, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। এবার আমরা উপপাদ্যটা একটু পড়ি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি আমরা নিচ্ছি এবি আর এসি। এরপর একটা কমা চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা বাম পক্ষে হবে আর কমার পরবর্তী অংশটা ডান পক্ষে হবে। এবার ডান পক্ষে কি বসে? ত্রিভুজের তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গের ক্ষেত্রফল। তৃতীয় বাহুর উপর অঙ্কিত একটা মধ্যমা আছে, এই মধ্যমার উপর বর্গের ক্ষেত্রফল অর্থাৎ এবি স্কয়ার। ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান, দ্বিগুণের সমান। তাহলে এটার এখন আমরা প্রমাণটা দেখি। প্রমাণটা দেখার জন্য আমাকে খ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রমাণটাও দেখানো হয়ে যাবে। এবার দেখি খ নম্বর প্রশ্নে একটা চিত্র আসতে হবে। চিত্রে বলছে যে এই ত্রিভুজটার এই হচ্ছে বিসি এর উপর লম্ব হলে প্রমাণ করতে হবে যে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা, অর্থাৎ এই অংশটা এখন প্রমাণ করব আমরা। এখন এই চিত্রটা একটু নিচে আঁকি। এর মধ্যমা তাহলে পাওয়া যাবে এদিকে এ বি সি ডি, এবং এখানে একটা লম্ব আঁকতে বলছে। এই লম্ব কার উপর? বিসি বাহুর উপর, অর্থাৎ এটা 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা এবং এই লম্ব বিসি হলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার এসি স্কয়ার 2 ইন্টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করে দেখাতে হবে। এটা দেখানোর জন্য আমাকে
প্রমাণ লিখি এবং এখানে একটা ত্রিভুজ নিয়ে কাজ করার চেষ্টা করি। প্রথম ত্রিভুজটা হচ্ছে এই পাশে, মধ্যমাটা নিয়ে এই পাশে যে ত্রিভুজটা পাওয়া যাবে, ত্রিভুজটা একটু ভালো করে লক্ষ্য করি। এই ত্রিভুজটার নাম কি? নামটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এর একটা কোণ হচ্ছে স্থূল কোণ। দেখো তো এই কোণটা কি, ডি কোণটা কি কোণ? স্থূল কোণ। তাহলে এই স্থূল কোণের স্থূল কোণ, এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? একটা পিথাগোরাসের উপপাদ্য শিখছিলাম আমরা গত ক্লাসে। অবশ্যই তাহলে গত ক্লাসের আমাদের প্রয়োজন আছে। এই গত ক্লাস থেকেই আমরা এই উপপাদ্যটা নেওয়ার চেষ্টা করি। দেখি এখানে বলছে স্থূলকোণের বিপরীত বাহু, তার মানে এর বিপরীতে কোন বাহুটা পাওয়া যায়? ঠিক সোজা বিপরীত দিকে এবি বাহু পাওয়া যায়। এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এবি স্কয়ার। এই স্কয়ারটা কার সমান হবে? স্থূল কোণের সন্নিহিত বাহু। একটা হচ্ছে স্থূল কোণের সন্নিহিত বাহু হচ্ছে একটা এডি আর একটা হচ্ছে বিডি। তাহলে এডি প্লাস বিডি স্কয়ার এর সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে এর যে কোনো একটি বাহু, অর্থাৎ এখানে যে দুইটা বাহুর কথা বলা হয়েছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি, এই দুইটার মধ্যে যে কোনো একটা বাহু, আমরা কোন বাহুটাকে নেই? বিডি। ভূমি বরাবর বাহুটাকে নেওয়ার চেষ্টা করব, বিডি, এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে একটা নিচ্ছি বিডি আর একটা বাহু কি? এডি। এডি এর লম্ব অভিক্ষেপ খুঁজে বের করি। এডি এর লম্ব অভিক্ষেপ ভূমির উপর ডি থেকে ই পর্যন্ত জায়গাটা দখল করে থাকে। লম্ব অভিক্ষেপ হচ্ছে যে ভূমিতে যে জায়গাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এ ডি রেখাটা ডি ই পর্যন্ত জায়গা দখল করতেছে ভূমিতে, এটাই হচ্ছে তার লম্ব অভিক্ষেপ। তাহলে ডি এদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়? তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দুইটা বাহু গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এর দ্বিগুণ পরিমাণে বেশি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেশি হয়। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যথার্থ। সমীকরণ নাম্বার 1। ঠিক আবার এর বিপরীতে আরেকটা ত্রিভুজ লক্ষ্য করা যায়। কি ত্রিভুজ সেটা? এ ডি সি। এ ডি সি এর এখানে ডি কোণটা কি দেখো তো ভিতরের দিকে, এই কোণটা তাহলে স্থূল কোণ, সূক্ষ্ম কোণ। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য ব্যবহার করি। ঠিক একইভাবে সূক্ষ্মকোণে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয় একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি সিডি। এরপরে ভূমি বরাবর বাহুটাকে নেওয়ার চেষ্টা করি, সিডি ইনটু, এবং অপর বাহু লম্ব অভিক্ষেপ। অপর বাহু সিডি দিয়ে যদি বাকি থেকে অপর বাহু তাহলে খুঁজি, তাহলে এডি। এডি এর লম্ব অভিক্ষেপ আমরা এর আগে বের করছি। এই দুটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণে কম। কম বলতে বিয়োগ বোঝায়, কাজে এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। লিখে দিলে ভালো হয় আর একটু, যে পিথাগোরাসের উপপাদ্য। এখন একটা জিনিস লক্ষ্য করি, ত্রিভুজ এ বি সি এর মধ্যমা কি ছিল? এ বি সি। মধ্যমা আমরা জানি তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে আসে মিলিত হয় এখানে। তাহলে ডি হচ্ছে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। তার মানে বি থেকে ডি এর দূরত্ব যত, সি থেকে ডি এর দূরত্বটাও তত। তার মানে আমরা বিডি আর সিডি কে সমান বলতে পারি। এখন প্রত্যেকটা সিডি কে বিডি বানাই দিই।
এডি স্কয়ার, এখানে সিডি আছে, তাহলে এটাকে বানাবো কি বিডি, এটাকে কি বানাবো বিডি। এটা সমীকরণ নাম্বার 2। এখন আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমরা পেয়ে যাব। 1 নং যোগ 2 নং, 1 নং উপপাদ্য কি পাচ্ছি আমরা, এবি স্কয়ার এডি স্কয়ার বিডি স্কয়ার প্লাস 2 বিডি ইনটু ডি। 2 নং উপপাদ্যে কি পাচ্ছি, 2 নং সমীকরণে আমরা কি পাচ্ছি, এসি স্কয়ার এডি স্কয়ার বিডি স্কয়ার মাইনাস 2 বিডি ইনটু ডি। যোগ করলে দেখা যাচ্ছে যে এটা আর এটা একই, কেটে যাবে, বাদ হয়ে যায়, শূন্য হয়ে যায় এটা। আর এই পাশে দেখি কি পাওয়া যায়, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, বাম পক্ষ যোগ করলাম। তারপর ডান পক্ষে দেখি এডি এডি, কয়টা এডি, দুইটা এডি স্কয়ার। বিডি স্কয়ার কয়টা এডি বিডি স্কয়ার, দুইটা বিডি স্কয়ার। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, 2 কমন নাও, এবি স্কয়ার বিডি স্কয়ার। এখন দেখো তো প্রমাণটা মিলে যায় কিনা, এটা হ্যাঁ মিলে যাবে, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমাকে এক প্রশ্নটা করতে হবে। গ বলছে এবিসি ত্রিভুজ এর 3টি মধ্যমা যথাক্রমে এডি বি সি এর ফলে প্রমাণ করো যে এডি স্কয়ার বিডি স্কয়ার সিএফ স্কয়ারের 4 গুণ, অর্থাৎ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ। ত্রিভুজের বাহু তিনটা হচ্ছে, দেখো এবি স্কয়ার বিসি স্কয়ার এসি স্কয়ার, এই বাহু তিনটার বর্গের সমষ্টি, এটা বর্গের সমষ্টির 3 গুণের সমান হয়ে থাকে। এখন এটা আমরা প্রমাণ করে দেখাবো, দেখি কিভাবে প্রমাণ করা যায় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে। মনে করি গ নাম্বার, মনে করি ত্রিভুজ এ বি সি এর, বড় ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি। এই ত্রিভুজের 3টা বাহু আছে, এই বাহুগুলোর ছোট করে একটা করে নাম ধরি, এ বি বিসি এসি। এই 3টা বাহুকে একটা করে নাম দিই, প্রথমটার নাম দিই এ বি সি আমাদের হিসাবের সুবিধার জন্য। এরপরে এর 3টা মধ্যমা দেখি, একটা মধ্যমা ছিল কি এডি, আরেকটা মধ্যমা বিসি বিই, একটা মধ্যমা কি সিএফ। এটা আমাদের বলে দিছে এডি বি আর সিএফ, এই 3টা মধ্যমা। এই মধ্যমাগুলোকেও একটু ছোট করে নাম ধরে নেই, এডি এডি বিই সিএফ, এই 3টারও নাম ধরি। কিভাবে ধরবো এটা, যাতে সহজ একটা পদ্ধতি অবলম্বন করি। এ থেকে ডি তে গেছে, অর্থাৎ ছোট হাতের একটা ডি লিখে নেই স্মল লেটারের, অর্থাৎ বি থেকে ই তে গেছে স্মল লেটার ই লিখি, সি থেকে এফ এ গেছে অর্থাৎ স্মল লেটার এফ লিখি, খুব সহজভাবে ধরা যাচ্ছে। তাহলে এবি বাহুটাকে আমরা এ ধরলাম, বিসি বাহুটাকে বি, এসি বাহুটাকে সি, এবং মধ্যমাগুলো যদি লক্ষ্য করি এডিটাকে ডি, সিএফ কে এফ, বিই কে ই। এখন এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে তাহলে কি পাওয়া যায়, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, খ নম্বরে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমাদের লেখা আছে, কাজে আমাকে আর কষ্ট করার দরকার নাই, এই লাইনটাই তুলে নিই। এই লাইনে কি আছে, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার 2
এডি স্কয়ার বিডি স্কয়ার। প্রত্যেকটার মান যেগুলো আমরা জানি বসানোর চেষ্টা করি। এবি এর মান কত? এ। এসি এর মান কত? সি। 2 এডি এর মান কত? এডি এর মান ডি, এর উপরে স্কয়ার আছে দিলাম প্লাস। এখন দেখি এবার বিডি একটু খুঁজে দেখি যে বি থেকে ডি পর্যন্ত আমাদের বি ছিল পুরো রেখাটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই ছিল বি। তার মানে এখন আমরা যদি বি থেকে ডি পর্যন্ত খুঁজি তার মানে এটা বি এর অর্ধেক পাওয়া যাবে। এখন তাহলে বিডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? b/2 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এখন একটু লক্ষ্য করি যে এখানে প্রতিটাই কি, এটা হচ্ছে ত্রিভুজের বাহু, এটা হচ্ছে ত্রিভুজের বাহু, এটা হচ্ছে ত্রিভুজের বাহু, কিন্তু একমাত্র কর্ণ দেওয়া আছে ডি। তার মানে অবশ্যই আমাকে মান নির্ণয় করতে হবে ডি এর মান। কার মাধ্যমে? ত্রিভুজের বাহুগুলোর মাধ্যমে। এখন বাহুগুলোর মাধ্যমে এর মান বের করার চেষ্টা করি। দেখি a স্কয়ার প্লাস সি স্কয়ার 2 ইন্টু ডি স্কয়ার। এখন 2 গুণ হবে এটার সাথেও, এই 2টা লিখলাম। এখন এটার মান কত পাওয়া যায়? b এর উপর স্কয়ার আছে তার মানে b স্কয়ার, 2 এর উপর স্কয়ার আছে তার মানে 4। a স্কয়ার প্লাস সি স্কয়ার 2d স্কয়ার। এখন এখানে কাটাকাটি করলে পাচ্ছি আমরা b স্কয়ার বাই 2। আমরা যেহেতু d বের করব তারপরে d কে এক পাশে রাখতে হবে, বাকি সবগুলোকে আরেক পাশে নিতে হবে। দেখি কি পাওয়া যায়। আমাদের কি হচ্ছে যে a স্কয়ার সি এই পাশে আগে থেকেই ছিল এবং b স্কয়ার বাই 2 এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস প্লাস ছিল, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে। আর এই পাশে থাকতেছে 2d স্কয়ার, আমরা বের করব d স্কয়ারের মান। আচ্ছা এই পাশে ক্যালকুলেশনটা শেষ করে নেই। এখানে আছে নিচে 2, তার মানে হরগুলোর লসাগু কি হবে? 2। এগুলোর যেহেতু হর 1 তাহলে আমাদের হরগুলোর লসাগু হচ্ছে 2। এদের যেহেতু হর নাই তাহলে এদের সঙ্গে সরাসরি 2 দ্বারা গুণ করে নিই আমরা। তাহলে 2a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস উপরে আছে b স্কয়ার 2d স্কয়ার। আমরা d স্কয়ারের মান বের করব, তাহলে কি পাচ্ছি যে 2a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই, এখানে 2 এর পাশে এসে নিচে চলে আসবে, তাহলে এই 2 এ গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে হচ্ছে d স্কয়ার। অতএব আমরা তাহলে লিখতে পারি যে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেছি এখান থেকে একটা কর্ণের মান, কর্ণের বর্গের মান d স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, সমীকরণ নাম্বার 1। এখন এটাতে একটা প্যাটার্ন লক্ষ্য করতে হবে যে আমরা যখন d নির্ণয় করতেছি, কি নির্ণয় করতেছি? d নির্ণয় করতেছি, তখন bটা বিয়োগ হয়ে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করি, আমরা যখন d কর্ণটা নির্ণয় করতেছি, d কর্ণটা কার উপর পতিত হয়েছে? b বাহুর উপর। যে বাহুটার উপর এটা পতিত হয়েছে সেই বাহুটা এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এর পরবর্তী কর্ণটা তাহলে কিভাবে বের করতে পারি? d এর পরে e কর্ণ, তাহলে আমরা লিখতে পারি একইভাবে e কর্ণটা e স্কয়ার সমান আমরা কি পাবো? 4, এখানে সামনে 2 থাকবে, ব্র্যাকেট দিলাম এবং শেষে একটা বিয়োগ হবে। কে বিয়োগ হবে? একটু লক্ষ্য করি ভালো করে। আমরা যখন e নির্ণয় করতেছি e কর্ণটা কোথায় গিয়ে পড়ছে? c বাহুর উপর। কোন বাহুটার উপর? c বাহুর উপর পড়ছে, তার মানে c বাহুটাকে বিয়োগ করব আমরা, c স্কয়ার। তাহলে বাকি কি থাকে? আর দুটো বাহু a আর b বাহু, তাহলে a স্কয়ার আর b স্কয়ার এর ভিতরে বসে, সমীকরণ নাম্বার 2। ঠিক অনুরূপভাবে f টা বের করে নিই। 4 2 প্লাস বাইরে এখন বিয়োগ কি হবে সেটা আগে দেখে নিই। f কর্ণটা কার উপর পতিত হয়েছে? f কর্ণ, দেখো CF কার উপর পতিত হয়েছে? a বাহুর উপর, তার মানে এবার কি বিয়োগ হবে? a বিয়োগ হবে, বাকি কি থাকে? b স্কয়ার আর c স্কয়ার। এটা সমীকরণ নাম্বার 3। এখন 1 2 3 সমীকরণ যোগ করলেই আমরা সমাধান পাবো।
তাহলে এবার যোগ করার চেষ্টা করি। 1 যোগ 2 যোগ 3, বাম পক্ষগুলো আগে যোগ করি। ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার। এরপরে ডান পক্ষগুলো যোগ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখি এটা বসাবো আমি 4, উপরের লাইনটা বসাই, একটু গুণ করে দিয়ে বসালে ভালো হয় আরো। 2 আর a স্কয়ার গুণ করলে 2a স্কয়ার, তারপরে 2 আর c স্কয়ার গুণ করলে 2c স্কয়ার, সাথে আছে মাইনাস b স্কয়ার। ঠিক অনুরূপভাবে এর পরেরটা যোগ করি। 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4। তারপরে এখানে কি পাওয়া যাবে? 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার। এরপরে এই পুরো অংশটার যোগ করব। যোগ কিভাবে করা যাবে এটার? এই পুরো অংশটা যোগ করতে গেলে আমাকে অবশ্যই ভাগগুলো লসাগু করে তারপর যোগ করতে হবে। 4 4 4, লসাগু কি হবে? লসাগু কি হবে? লসাগু হবে 4। এখন আমরা জানি হরগুলো যদি মিলে যায়, এটা ভাগ করলে কি থাকে? 1 থাকে। 1 উপরের সঙ্গে গুণ করলে উপরেরটাই পাওয়া যায়। কাজেই একই রকম মিলে গেলে আর কোনো চিন্তা করার দরকার নাই, উপরে যা আছে তাই বসাই দিব। 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখি এই 4 এই পাশে নিলে কি হবে? এখানে ভাগ অবস্থায় আছে, নিচে থাকা মানে ভাগ থাকা। এই পাশে পক্ষান্তর হলে চিহ্ন বিপরীত হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তার মানে এখানে ভাগ আকারে আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে পুরো অংশটার সাথে। 4 d স্কয়ার e স্কয়ার f স্কয়ার। এরপরে উপরের মান কি থাকবে? তাহলে a স্কয়ার গুলো আগে হিসাব করি আমরা। দেখি এখানে আছে 2a স্কয়ার, কয়টা? দুইটা। আরো a স্কয়ার কোথায়? আরো দুইটা। কয়টা? চারটা। আর একটা কি আছে? বিয়োগ। 4টা a স্কয়ার থেকে একটা a স্কয়ার বিয়োগ করে নিলে আমরা কয়টা a স্কয়ার পাই? 3টা a স্কয়ার পাই। প্লাস এরপরে তাহলে আমরা কি করব? b স্কয়ার কয়টা? একই ভাবে 3b স্কয়ার প্লাস 3c স্কয়ার পাবো। এখন এই 3 3 3 কমন নিলে আমাদের দেখো তো প্রমাণটা মিলে কিনা। একটু দেখো, বাম পক্ষ মিলে গেছে। এরপরে 3 3 3 কমন নিলে আমাদের এটাও মিলে যাবে। অতএব এরপরের লাইনে তাহলে আমরা লিখতে পারি 4 b স্কয়ার e স্কয়ার প্লাস f স্কয়ার, 3 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মান বসাই দিই 4 ab স্কয়ার প্লাস b e স্কয়ার প্লাস f এর মান হচ্ছে cf স্কয়ার সমান 3, এটা হচ্ছে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস c এর মান হচ্ছে ac স্কয়ার। ব্র্যাকেট ক্লোজ। প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে উপপাদ্যটা শিখলাম তা গত ক্লাসের সঙ্গে অবশ্যই সম্পর্কিত। সুতরাং গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা সুন্দরভাবে দেখে আমাদের হোমওয়ার্কগুলো 2 দিনের মধ্যেই যে ক্লাসগুলো করাইছি, আজকের ক্লাসে যা যা শিখছি সেগুলাই আবার হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কগুলো আবার 2 দিনের মধ্যেই আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।